কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন হোসাইন জিয়াদ। জিয়াদ, সার্জিও গোরের ক্যাম্প পরিদর্শনের প্রস্তুতি কেমন দেখছেন, আর তার প্রতিনিধি দলের সদস্য কারা কারা আছেন, তার সাথে কে কে গিয়েছেন পরিদর্শনে, আমাদেরকে জানাবেন। ইশতিয়াক, সার্জিও গোরের পাশাপাশি বাংলাদেশের যিনি আমেরিকান রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনসেন তিনি থাকছেন, পলিটিক্যাল এবং ইকোনমিক কাউন্সিলর এরিক গ্যালেন তিনিও থাকছেন, এবং তার সাথে 14 সদস্যের মোট প্রতিনিধি দল। তারা কিছুক্ষণ আগে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছেছেন। আমরা বিমানবন্দরের বাইরে এখনও পর্যন্ত অপেক্ষায় আছি। তারা একটু পরেই যে রোহিঙ্গা ক্যাম্প, আমরা যতটুকু জেনেছি রোহিঙ্গা ক্যাম্প এক্সটেনশন 4, সেখানে তিনি অবস্থান করবেন। তার যে গাড়িবহর, বিশেষ গাড়িবহর, সেটিও কক্সবাজার বিমানবন্দরের বাইরে অবস্থান করছে এই মুহূর্তে, এবং যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন এখানকার এবং প্রশাসনের কর্মকর্তারা সবাই এখানে অপেক্ষা করছেন। তিনি এখানে বের হওয়ার সাথে সাথে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিবেন। সেখানে নিশ্চয়ই তিনি পৃথিবীর সবচেয়ে বৃহত্তর ক্যাম্প, এই রিফিউজি ক্যাম্পটি পরিদর্শন করবেন। প্রায় 13 লাখ রোহিঙ্গার বসবাস, যারা খুব দুর্দশার মধ্যে গত এক যুগেরও বেশি সময় ধরে বসবাস করছে। সেখানকার মানুষের যে প্রত্যাবাসনের যে আশা, দীর্ঘদিনের স্বপ্ন, সেটি নিয়ে নিশ্চয়ই তাদের সাথে সেখানে কথা বলবেন, তাদের সমস্যাগুলো সম্পর্কে জানবেন, এবং তাদের দেশে ফিরে যাওয়ার আশা, সেখানকার তরুণদের যে পড়াশোনা করা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্যগত যে সমস্যা, সেই বিষয়গুলো তিনি সরাসরি দেখবেন। এবং প্রথমবারের মতো তিনি বাংলাদেশ সহ এই রোহিঙ্গা ক্যাম্প সফর করছেন। এরপর বিকেলে এখানে ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তাদের সাথে একটি মিটিং রয়েছে। এরপরই তারা সাংবাদিকদের সাথে মত বিনিময় করার কথা। একই সাথে একটু বলে রাখি যে সার্জিও গোর তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বেশ ঘনিষ্ঠ জন হিসাবে পরিচিত, এবং দক্ষিণ এবং মধ্য এশিয়ার বিশেষ দূত হিসাবে এই অঞ্চলের যে ভূরাজনৈতিক প্রেক্ষাপট, সেখানেও তার এক ধরনের বিশেষ গুরুত্ব রয়েছে। যেহেতু দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার চেষ্টা করছে যে রোহিঙ্গাদেরকে এখান থেকে প্রত্যাবাসন প্রক্রিয়াটি শুরু করা, এবং একই সাথে আপনি জানেন যে এই অঞ্চলে ভূরাজনৈতিক প্রেক্ষাপটে যেহেতু যুক্তরাষ্ট্র একটি বিশেষ ভূমিকা পালন করে, এবং রোহিঙ্গা ক্যাম্পেও একটি সক্রিয় ভূমিকা তারা পালন করছে দীর্ঘ সময় ধরে। শুধুমাত্র ভূরাজনৈতিক আলোচনার জন্য নয়, রোহিঙ্গা ক্যাম্পে যে বিশেষ অনুদানগুলো দেওয়া হয়, বিদেশি অনুদান, তারও একটি বড় অংশ কিন্তু যুক্তরাষ্ট্র দিয়ে থাকে, এবং বিভিন্ন এনজিওর মাধ্যমে, ইউএনএইচসিআর থেকে শুরু করে বিভিন্ন এনজিওর মাধ্যমে এই বড় অনুদানগুলো আসে। তো সেখানেও যুক্তরাষ্ট্র একটা বিশেষ ভূমিকা পালন করে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ একটি সফর হিসাবে ধরা হচ্ছে, যেহেতু তিনি এখানে তাদের সাথে কথা বলবেন এবং প্রত্যাবাসন কর্মকর্তাদের সাথে এসে কথা বলবেন। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে এই সফরটি আসলে বেশ গুরুত্ব পাচ্ছে এই বর্তমান প্রেক্ষাপটে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর যাচ্ছেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন হোসাইন জিয়াদ। প্রকাশ্যে অস্ত্রের মহড়া, চাঁদাবাজি, গুলিবর্ষণ আর হত্যা, চট্টগ্রামে সন্ত্রাসীদের হাতে অস্ত্রের ব্যবহার ধারণ করেছে ভয়াবহ রূপ। প্রকাশ্যে অস্ত্রের ঝনঝনানি আর খুনোখুনিতে আতঙ্কিত ব্যবসায়ী ও সাধারণ মানুষ। এরই মধ্যে একের পর এক অভিযানে উদ্ধার হচ্ছে দেশি বিদেশি অস্ত্র ও গুলি। প্রশ্ন উঠছে, বিদেশি এসব অস্ত্র সন্ত্রাসীদের হাতে কোন পথে আসছে, কারা নিয়ন্ত্রণ করছে এই অবৈধ অস্ত্রের নেটওয়ার্ক? দেখুন কাজী মাহফুজের প্রতিবেদন। সম্প্রতি নগরীর বায়েজিদে নালা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় 1350টি বুলেট। বড় বুলেটগুলো AK-47 সহ ভারী অস্ত্রে ব্যবহৃত হয়। যদিও পুলিশের দাবি এগুলোর কোনোটিই তাজা বুলেট নয়, আর্মি সহ অন্যান্য বাহিনীর ফায়ারিং প্র্যাকটিসের খালি খোসা ও সম্মুখ ভাগ। একই দিন বায়েজিদের খন্দকার পাড়ায় র্যাবের অভিযানে আমেরিকার তৈরি পিস্তল এবং পটিয়ার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে পাওয়া যায় আরও 4টি আগ্নেয়াস্ত্র। পরদিন হালিশহর এলাকায় টেপ মোড়ানো আরও 2টি বিদেশি পিস্তল ও বায়েজিদে বিদেশি অস্ত্রসহ 2 জনকে গ্রেফতার করে পুলিশ। এভাবে প্রতিদিনই দেশি বিদেশি অস্ত্র উদ্ধার হচ্ছে বন্দরনগরীতে। প্রশ্ন উঠছে, এত বিপুল অস্ত্রের উৎস কোথায়? কখনো চাঁদাবাজি, কখনো অস্ত্র হাতে মহড়া, কখনো ব্যবসা প্রতিষ্ঠান বা বসতঘরে হামলা করছে সন্ত্রাসীরা। এছাড়া দিনে দুপুরে সশস্ত্র মহড়া আর খুন খারাপি আতঙ্ক ছড়িয়েছে পুরো জনপদে। অস্ত্রধারী যারা সন্ত্রাসী আছে এদের বিরুদ্ধে আমাদের টলারেন্স 0। আমরা যে কোনো মূল্যে এদেরকে আইনের আওতায় আনার জন্য বদ্ধপরিকর।
গোয়েন্দা সূত্র বলছে, পার্বত্য সীমান্ত ও মিয়ানমারের সীমান্ত ব্যবহার করে আসা অবৈধ অস্ত্রের চালান স্থানীয় সন্ত্রাসী ও গ্যাংগুলোর কাছে সরবরাহ করে কয়েকটি চক্র। গত 17 বছরে রাজনৈতিক ছত্রছায়ায় ও অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়েছে দাবি করে পুলিশ বলছে, গত 1.5 বছরে চট্টগ্রাম বিভাগে AK-47 সহ 1191টি অস্ত্র, 10,674টি গোলা বারুদ এবং 1,639টি রাইফেল উদ্ধার করেছে পুলিশ। এখানে অস্ত্র এবং অস্ত্রধারী হলো সব থেকে বড় নাম্বার 1 এনিমি। তো তাকে এবং তাদেরকে আমরা এখানে স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে কোনোভাবেই থাকতে দিচ্ছি না। 1.5 বছরে চট্টগ্রাম মহানগর ও জেলায় অর্ধশতাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে, যার বেশিরভাগই প্রকাশ্যে গোলাগুলি। অস্ত্রের এমন ছড়াছড়িতে আতঙ্কিত চট্টগ্রামের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। অস্ত্রের ঝনঝনানি, সাধারণ মানুষের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা ভীত সন্ত্রস্ত হয়ে আছি। রাষ্ট্র আমাদের কি দায়িত্ব নেয় সেদিকে তাকিয়ে আছি। এসব অস্ত্র উদ্ধারের পাশাপাশি অস্ত্র চোরাচালানের পথ বন্ধ করা না গেলে জননিরাপত্তা হুমকির পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এর প্রভাব ভয়াবহ হওয়ার আশঙ্কা সচেতন মহলের। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। বান্দরবানের রুমা বগালেক ভিউ পয়েন্ট এলাকার পাহাড়ি খাত থেকে 2 পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের নাম মোহাম্মদ জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার। বৃহস্পতিবার রাত 11টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, 29 জুলাই রাত 11:30টার দিকে 6টি মোটরসাইকেলে মোট 10 জন পর্যটক ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা হয়। বৃহস্পতিবার বিকেল 5:30টার দিকে তারা বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান। সেখানে গাইডের নিষেধাজ্ঞা অমান্য করে একটি মোটরসাইকেলে ভিউ পয়েন্ট অতিক্রম করে সামনের দিকে চলে যায় জামির উদ্দিন ও রুকাই আক্তার। পরে তাদের খুঁজে না পাওয়া গেলে সন্ধ্যায় আর্মি ক্যাম্পে জানানো হয়। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে খোঁজাখুঁজির পর পাহাড়ি খাত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। গ্যাস না পাওয়ায় ক্ষোভ জানিয়েছে গ্রাহকেরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি সাজিদ আরাফাতের সঙ্গে। সাজিদ, গত কয়েকদিন ধরে পাম্পের সামনে দীর্ঘ লাইন দেখেছি সিএনজি চালিত যানবাহনের। আজকে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আজকে সরবরাহ একেবারে নেই কিছু ফিলিং স্টেশনে। এখন কি চিত্র দেখছেন আপনি আমাদেরকে জানাবেন? আমরা সকাল থেকে গ্যাস সংকটের খবর জানাচ্ছিলাম। এই মুহূর্তে আমরা রয়েছি তেজগাঁওয়ের একটি ফিলিং স্টেশনে। এখানে গ্যাস সরবরাহ করা হচ্ছে, তবে দীর্ঘ লাইন রয়েছে। একটি তথ্য জানিয়ে রাখি, আপনি যেটি বলছিলেন যে গেল কয়েকদিন ধরে যে গ্যাসের সংকট চলছে, সেটি শুধু রাজধানী না, সারা দেশেই চলছে। গেল 21 জুলাই কক্সবাজারের মহেশখালীতে যে এলএনজি, ভাসমান এলএনজি যে রয়েছে টার্মিনাল, সেখানে একটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর থেকেই জাতীয় গ্রিডে 450 যে ঘনমিটার পর্যন্ত যে দৈনিক চাহিদার, সেখানে সংকট দেখা দিয়েছে আমরা দেখছি। এবং সেই সংকটের ফলেই কিন্তু তারই প্রভাব পড়েছে আমাদের রাজধানীতেও। বিশেষ করে সিএনজি স্টেশনগুলোতে আমরা দেখছি যে প্রাইভেট কারের যে লম্বা সারি গ্যাস নেওয়ার জন্য, সেটি আমরা দেখতে পাচ্ছি। আজকে শুক্রবার, ছুটির দিনেও কিন্তু অনেকে এখানে গাড়ি নিয়ে এসেছেন। যাদের অফিস নেই কিংবা যাদের অন্যান্য ব্যস্ততা নেই, তারা এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন আমরা দেখছি। আমরা কথা বলেছি তাদের সাথে, তারা যেটি বলছিলেন যে প্রায় একজন 2 ঘন্টা 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন সকাল থেকে। এবং যে পর্যাপ্ত যে গ্যাস পাওয়ার যে আকাঙ্ক্ষা বা তাদের, সেটি কিন্তু তারা পাচ্ছেন না। সিএনজি চালক যারা রয়েছেন, তারা আগে যেখানে 200 থেকে 250 টাকার গ্যাস নিতে পারতেন, তারা এখন আজকে অনেকেই 50 টাকা, 60 টাকা, 70 টাকার গ্যাস নিতে পারছেন এবং সেটি তাদের সারাদিনের জন্য পর্যাপ্ত নয় বলে তারা বলছেন। এবং তাদের মধ্যে একটি ক্ষোভ দেখা দিয়েছে যে কবে এই সমস্যার সমাধান হবে। প্রায় 21 তারিখ থেকে আজকে এখনও কিন্তু বেশ কয়েকদিন চলে গেল। তবে যে এলএনজি যেখানে সমস্যা হয়েছে, সেই সংকট কাটানোর জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে, সেখানেও কাজ চলছে সমাধানের জন্য। তবে সেটি কবে সমাধান হবে সেটি আসলে বলা মুশকিল। আমরা দেখানোর চেষ্টা করছি যে দীর্ঘ লাইন, তেজগাঁওয়ের যে আমরা গ্যাস ফিলিং স্টেশনের গ্যাস পাম্পটিতে রয়েছি, সেই গ্যাস পাম্পের বাইরের যে সড়ক, সেই সড়ক ধরে আমরা দেখছি যে শত শত গাড়ি এখানে একদম দীর্ঘ লাইন দেখছি আমরা প্রাইভেট কারের, যেগুলো গ্যাস চালিত। এছাড়াও আমরা সিএনজি চালক যারা রয়েছে তাদের সাথেও কথা বলেছি। তারা যেটি বলছেন যে তাদের এই গ্যাস নিতে গিয়ে কিন্তু দিনের অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে এবং তারা কাঙ্ক্ষিত যে
আয় রোজগার, তারা আগে যেভাবে আয় রোজগার করতেন, যেভাবে ভাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারতেন, সেটি তারা পারছেন না। দিনের বেশিরভাগ সময় প্রায় 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত এই গ্যাস পাম্পের সামনেই তাদেরকে কাটাতে হচ্ছে। আর এটির কারণেই কিন্তু তারা বেশ ক্ষোভ প্রকাশ করেছেন এবং হতাশা আমরা তাদের মধ্যে দেখেছি। এছাড়াও শুধু ফিলিং স্টেশন নয়, বাসাবাড়ির আবাসিক গ্যাস যে জায়গাটি সেখানেও সংকট দেখা দিয়েছে, যার ফলে গৃহস্থলে যে রান্নাবান্নার কাজ সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে। তো ফিলিং স্টেশন থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে চলছে তীব্র গ্যাস সংকট। ফিলিং স্টেশনগুলোর সার্বিক অবস্থা জানাচ্ছিলেন সাজিদ আরাফাত। জানবো রাজধানীর বাহিরের অবস্থা। চাপ কম থাকায় ময়মনসিংহের বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনে বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। এদিকে গ্যাস নিতে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে বাড়ছে গাড়ির চাপ, কোনোটি বন্ধ হয়ে খালি পড়ে আছে। এছাড়া গ্যাস সংকটের প্রভাব পড়ছে শিল্প খাতেও, যাত্রী থেকে শুরু করে চরম বিপাকে চালকরা। কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে তাও বলতে পারছেন না তিতাস কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, আজকে পরিস্থিতি কেমন? স্টেশন মালিকরা কি বলছেন? ইশতিয়াক, আমরা শুনছিলাম আমাদের ঢাকার সহকর্মী সাজিদ আরাফাতের কথা। সেখানে যে পরিস্থিতি একেবারে একই পরিস্থিতি এবং তার চেয়ে আরও ভয়াবহ, যেহেতু ময়মনসিংহ একটি বিভাগীয় শহর। এখানে 6টি সিএনজি, এই শহরে 6টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র একটি সিএনজি ফিলিং স্টেশন চালু রয়েছে, আর 5টি এই মুহূর্তে একেবারে বন্ধ, শূন্য হয়ে পড়ে আছে। এবং এই সিএনজি স্টেশনটি, যেটা আমরা আগের সংযোগে বলছিলাম যে 2-3 ঘন্টা পর পর 20-25 মিনিটের জন্য সেটি এই চাপ আসে এবং সেই চাপ বড়জোর 50 থেকে 60 টাকা 80 টাকা। আমরা দেখতে পাচ্ছি চালকরা দাঁড়িয়ে রয়েছেন। আজকে শুক্রবার যেহেতু প্রচুর যাত্রীদেরও সমাগম দেখছি, বিভিন্ন আনুষ্ঠানিকতা, বিভিন্ন জেলা শহরে উপজেলা শহরে যাওয়ার জন্য ব্যক্তিগত প্রাইভেট কার সিএনজি নিয়ে তারা যেহেতু বিভাগীয় শহর পার ছাড়াচ্ছিলেন, সেই মুহূর্তে কিন্তু গ্যাস নিয়ে সংকটে বন্ধ হয়ে যায় তাদের পরিবহনগুলো এবং গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা আমরা দেখতে পাচ্ছি এবং মেশিনগুলো বন্ধ হয়ে পড়ে রয়েছে, গ্যাসের চাপ কমে গেছে এবং দীর্ঘ, বিশেষ করে সবচেয়ে বেশি যেটা দেখতে পাচ্ছি সিএনজি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে, সেই রিক্সা চালক থেকে শুরু করে অটোরিকশাগুলো অপেক্ষা করছে। যারা খুব ভাগ্য ভালো হচ্ছে, একটু আগের দিকে থাকছে, তারা হয়তো 50 থেকে 60 টাকার 80 টাকার গ্যাস পাচ্ছেন, সেটি দিয়ে একটি বা দুটো টিপ তারা মারতে পারছেন এবং যার ফলে দেখা গেছে যে হয়তো 200-300 টাকা হচ্ছে, কিন্তু এতে আসলে তারা খুবই দুর্বিষহ জীবনযাপন করছেন। অন্যদিকে ব্যক্তিগত প্রাইভেট কার মাইক্রো নিয়ে যারা বিভিন্ন যাত্রী পরিবহনের জন্য এসেছিলেন, সেই যাত্রীদের কিন্তু শিশু থেকে শুরু করে নারীদেরও আমরা দেখতে পেরেছি যে এই গরমের মধ্যে দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং কখন গ্যাস পাবে সেটি কিন্তু নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। আমরা জানি যে মহেশখালীতে এলএনজির যে ডিপো রয়েছে, সেখানে কারিগরি ত্রুটির কারণে কিন্তু এই গ্যাসের যে চাপ সেটি অনেকটা কমে গেছে। সারা দেশে এই দুর্ভোগটি পোহাচ্ছে এবং এটির জন্য তারা তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন, একটি নোটিশও তারা ঝুলিয়ে দিয়েছেন, কিন্তু কবে নাগাদ এটি ঠিক হবে সেটি কিন্তু এখন পর্যন্ত বিস্তারিত কিছুই বলা যাচ্ছে না। এবং পাম্প কর্তৃপক্ষরাও তারাও বলছেন, তারা এই যে চালক যারা রয়েছেন তারা যেটা বলছেন যে তারা একটি নির্দিষ্ট সমাধান, দ্রুত সময়ের মধ্যে এর একটি সমাধান চান এবং যাত্রী পারাপারে কিন্তু দ্বিগুণ ভাড়াও গুনতে হচ্ছে বিভিন্ন উপজেলা জেলা শহরে যাওয়ার জন্য। অন্যদিকে ভালুকা, শ্রীপুরের পর থেকে স্কয়ার, মাস্টারবাড়ি, ভালুকা এই অঞ্চলগুলোতে ওষুধ কারখানা রয়েছে, শিল্প পোশাক কারখানা রয়েছে, বিভিন্ন শিল্প কারখানাগুলো তৈরি হয়েছে, সেখানে তীব্র গ্যাস সংকট থাকার কারণে কারখানার যে উৎপাদন সেটি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সুতরাং এই যে পরিস্থিতিতে আসলে বিভাগের পুরো গ্যাসের অবস্থায় কিন্তু এক বিপর্যস্ত অবস্থায় রয়েছে এবং যেটা আগেও বলছিলাম, সবচেয়ে বেশি বিপাকে রয়েছে যারা সিএনজি চালিত অটোরিকশা চালক যারা রয়েছেন, তাদের পরিবার নিয়ে তারা বিপাকে রয়েছেন, মহাজনের জমা খরচ নিয়ে বিপাকে রয়েছে। সব মিলিয়ে একটা বিপর্যস্ত অবস্থা কিন্তু চলছে ইশতিয়াক ময়মনসিংহে এই সিএনজি গ্যাস নিয়ে। এই ছিল সবশেষ। ময়মনসিংহ ফিলিং স্টেশনগুলোর সার্বিক অবস্থা জানাচ্ছিলেন ইমতিয়াজ আহমেদ। এদিকে নেত্রকোনায় কয়েকদিন ধরে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, ফলে বাসাবাড়ি থেকে শুরু করে সিএনজি ফিলিং স্টেশন সব জায়গাতেই চরম দুর্ভোগে গ্রাহকরা। গ্যাস সংকটে বিকল্প জ্বালানি হিসেবে এলপিজি সিলিন্ডার দিয়ে চলছে সিএনজি অটোরিকশা। অধিক ঝুঁকি নিয়ে যানবাহন চলাচলের কথা স্বীকার করেছেন খোদ সিএনজি চালকেরাও। আর ফায়ার সার্ভিস বলছে এই ধরনের ঝুঁকি থেকেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদনে বিস্তারিত। গ্যাস সংকটে গত 10 দিন ধরে বন্ধ নেত্রকোনা বাস স্ট্যান্ডের একমাত্র ফিলিং স্টেশন। কর্মচারীরাও ছুটি নিয়ে চলে গেছেন বাড়িতে। পুরো ফিলিং স্টেশন জুড়ে শুনশান নীরবতা। অথচ এই ফিলিং স্টেশন থেকেই দিনে অন্তত 10 থেকে 12 হাজার গাড়ি গ্যাস সংগ্রহ করত। তিতাসের লাইনে গ্যাস খুবই স্বল্প চাপ ছিল। এটা ক্রমান্বয়ে
কমতে কমতে 22 তারিখে টোটালি বন্ধ হয়ে যায়। এদিকে গ্যাস না পেয়ে অনেকেই এলপিজি সিলিন্ডার যুক্ত করে ঝুঁকি নিয়ে চালাচ্ছেন যানবাহন। ঝুঁকিপূর্ণ এসব যানবাহনে চেপেই অনেক যাত্রী যাচ্ছেন দূর দূরান্তে। এতে একদিকে যেমন বাড়ছে ঝুঁকি, তেমনি রয়েছে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কাও। গ্যাস সিলিন্ডার দিয়ে সিএনজি চালানো ঝুঁকিপূর্ণ হলেও বাধ্য হয়েই ব্যবহার করছেন বলে জানালেন চালকরা। এলপি গ্যাস ভরি মমিনিতে আপ ডাউন করলে 450 টাকা গ্যাস পড়ে যায়। যাত্রী গ্যাস থেকে 20 টাকা ভাড়া বেশি নিতে চাইলে তারা নানান জাতের কথাবার্তা বলে। ভাড়া বৃদ্ধি আর এলপিজি সিলিন্ডারের ভয়ে অনেক যাত্রী এখন এড়িয়ে চলছেন সিএনজি চালিত অটোরিকশা। সংকট নিরসনে দ্রুত গ্যাস সংযোগ স্বাভাবিকের দাবি তাদের। সিলিন্ডার ইউজ করতেছে, এটা তো চলার ক্ষেত্রে রিস্ক হয়ে যায় আমাদের জন্য, অনেক সময় ব্রাস্ট হইতে পারে। যে জায়গায় আমরা যাইতাম 100 টাকা, এই জায়গায় এখন হয়ে গেছে 200 টাকা, 150 টাকা ভাড়া। আর ফায়ার সার্ভিস বলছে এলপিজি সিলিন্ডার দিয়ে সিএনজি অটোরিকশা চালানোয় হতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যদিও সংকট নিরসনে দ্রুত গ্যাস সরবরাহ চালুর আশ্বাস তিতাসের এই কর্মকর্তার। সার্বিক দিক মিলিয়ে আমাদের যে প্রকৌশলী টিম আছে তারা দিনরাত এক করে সেখানে পরিশ্রম করছে যাতে এই সম্ভাবনা আশু একটা সমাধান হয়। আমরা আশা করছি যে খুব দ্রুতই 1-2 দিনের ভিতরে এই সমস্যার সমাধান হবে এবং গ্যাসের সরবরাহ ইনশাআল্লাহ স্বাভাবিক হবে। ইনটেক যদি কখনো কোনো কারণে যদি লিকেজ হয়ে যায়, গ্যাসটা বের হয়, কিন্তু বের হলে কোনো দুর্ঘটনা ঘটবে না। যতটা উদয় পদার্থ গ্যাস, একটা সিলিন্ডার রানিং গ্যাসটা উড়ে যাবে। কিন্তু দুর্ঘটনাবশত যদি কেউ স্মোকিং করে, লাইটার জ্বালান, তখন একটা হতে পারে, দুর্ঘটনা হতে পারে। নেত্রকোনা পৌর শহরের 5600 আবাসিক গ্রাহক ছাড়াও শহরে একটি সিএনজি স্টেশন ও 24টি বাণিজ্যিক সংযোগ রয়েছে তিতাসের। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। ঢাকার বয়সকে 4 শতকে বেঁধে রাখা যাচ্ছে না। গবেষকরা তাদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরে বয়সটাকে 2.5 সহস্রে নিয়ে বেঁধে রাখতে চাইছেন। বুড়িগঙ্গা দিয়ে এই সময়কালে যত জল বয়ে গেছে, ঢাকার বিস্তারও হয়তো সেই তালে গড়িয়েছে চৌদিকে। সেই সাথে বদলেছে এই শহরের আড্ডা, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার মানচিত্র। একসময়ের নিঝুম গলি কিংবা উঠোনের আড্ডা আজ রূপ নিয়েছে ক্যাফে কালচার আর ডিজিটাল প্ল্যাটফর্মে। নগর বিস্তৃতির আড়ালে স্মৃতির প্রদীপ আর মানবিক উষ্ণতা যখন ম্লান, তখনই শেকড়কে স্মরণের তাগিদ বিশিষ্টজনদের। ঢাকা দিবস উপলক্ষে ঢাকার এই সাংস্কৃতিক বিবর্তনের গল্পই জানাচ্ছেন আতিক মিসবা লগ্ন। মানুষের চেয়ে শহরের স্মৃতি বড়। একটা শহরের নিজস্ব স্মৃতি থাকে। বারান্দার খাঁজে, পুরান গলির দেয়ালে, কবিতার ছন্দে কিংবা আন্দোলনের উত্তাল স্লোগানে বেঁচে থাকে সেই ইতিহাস। 4 শতকের রূপরূপান্তর ধারণ করে আজকের এই মহানগরী। মিষ্টি ষোলশ সেই গঙ্গাবুড়ির তীরে জন্ম নেয়া মুঘল জাহাঙ্গীরনগর থেকেই এর শুরু। এরপর উত্তর দক্ষিণে বিস্তার ঘটিয়ে তুরাগ, বুড়িগঙ্গা ও ধলেশ্বরী পেরিয়ে ক্রমশ বড় হয়েছে এই শহর। দীর্ঘ বিস্তৃতির এই ঝলমলে আয়োজনে অনেকটাই ঢাকা পড়েছে প্রজন্মের চিরচেনা ঐতিহ্য। ঢাকার আসল শেকড় পুরান ঢাকায়। শাঁখারী বাজার, বাংলা বাজার, সূত্রাপুর, ওয়ারি আর গ্যান্ডারিয়ার অলিগলি ছিল সাংস্কৃতিক চর্চার আঁতুড়ঘর। সেখানকার সাহিত্য আড্ডা থেকেই উঠে এসেছেন বহু খ্যাতনামা বুদ্ধিজীবী। স্বাধীনতার আগে থেকেই প্রগতিশীল সাংস্কৃতিক ধারা নীরব সাক্ষী এই ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিং। গুণী মানুষের পদচারণায় নিয়মিত মুখর থাকত যার প্রাঙ্গণ। তবে নগর প্রসারের সাথে বদলেছে কেন্দ্রস্থলও। এখন শাহবাগ শিল্পকলা ও বিশ্ববিদ্যালয় এলাকাকে ঘিরে তৈরি হয়েছে নতুন সাংস্কৃতিক রাজধানী। আমরা তো আমাদের জায়গায় আছি, কোনো কিছু পরিবর্তন আমরা করিনি, আমরা পুরাতনকে আঁকড়ে আছি। তো এখন ওই ওনাদের শাহবাগ কেন্দ্রিক আর বাংলা মোটর কেন্দ্রিক হওয়ার ওনাদের মনের কিছু পরিবর্তন হয়েছে, নাইতে আমরা তো একই জায়গায় আছি। একসময় কচিকাচার মেলার মতো সংগঠনগুলো ছিল শিশু কিশোরদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশে অন্যতম ভরসা। গল্প বলা, আবৃত্তি, গান ও নাটকের মধ্য দিয়ে গড়ে উঠত নতুন প্রজন্মের ভিত। তবে আজকের প্রযুক্তি নির্ভর সেই জীবনে
অংশগ্রহণমূলক চর্চার স্থবিরতা নিয়ে চিন্তিত সংশ্লিষ্টরা। ইস্টার্ন ক্লাবে নিয়মিত নাটক হতো এবং সেই নাটকে এবং এই দেশের শীর্ষস্থানীয় নাট্যকর্মী, চলচ্চিত্রকর্মীরা অভিনয় করত, পরিচালনা করত। এগুলো আমরা দেখেই বড় হয়েছি। সাংস্কৃতিক রুচিরও পরিবর্তন হয়েছে, রুচির সাথে সাথে জায়গারও পরিবর্তন হয়েছে, ব্যাপক হয়েছে, ব্যাপ্তিটা অনেক বেড়েছে। কয়েক লাখ মানুষের শহর থেকে আজ কোটি কোটি মানুষের মেগাসিটিতে রূপ নেওয়ার গল্প এটি। অনিয়ন্ত্রিত জনসংখ্যা চাপে হারিয়ে গেছে খোলা মাঠ, সংকুচিত হয়েছে মুক্ত আকাশ, আর এরই ধাক্কায় বদলে গেছে নগরবাসীর জীবনের স্বাভাবিক ছন্দ। প্রতিদিন আমাদের নাগরিকরা যেভাবে সাফার করছে, যেভাবে রাস্তাঘাটে চলাফেরা আমাদের করতে হচ্ছে, যেভাবে ঘন্টার পর ঘন্টা যানজটে সময় অপচয় হয়ে যাচ্ছে, বসে থাকতে হচ্ছে, মানুষ ঠিকমতো তার কর্মস্থলে পৌঁছাতে পারছে না, ঠিকমতো বাড়িতে পৌঁছাতে পারছে না। আমার মনে হয় সব কিছু মিলিয়ে ঢাকা একটা শ্বাসরুদ্ধকর শহর হয়ে উঠেছে। এখানে শ্বাস ফেলা যায় না ঠিকমতো, এখানে আকাশ দেখা যায় না ঠিকমতো। কিন্তু সংস্কৃতি চর্চার জন্য, শিল্প চর্চার জন্য মুক্ত জায়গার খুব বেশি দরকার। নগরায়নে বাদশাদার সাধ্যকার, তবে কংক্রিটের এই বিস্তৃতির মাঝেও মানুষের প্রয়োজন কিছুটা মুক্ত হওয়া আর সাংস্কৃতিক আশ্রয়। ইট পাথরের বাইরেও শহুরে মানুষের প্রাণ টিকে থাক আড্ডা, শিল্পচর্চা আর মানুষের আত্মিক মেলবন্ধনে। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা। আবেদন হারাতে বসেছে ঐতিহ্যবাহী ঢাকা কলেজ। ভবন সংকট, ল্যাবে পর্যাপ্ত উপকরণের অভাব, লাইব্রেরিতে বই সংকট সহ নানা সমস্যায় জর্জরিত প্রায় 200 বছরের এই শিক্ষা প্রতিষ্ঠানটি। ফলে দিন দিন পিছিয়ে পড়ছে প্রতিযোগিতায়। শিক্ষার্থীদের দাবি, দীর্ঘ অবহেলা, অযত্নে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পড়াশোনা। তবে সুষ্ঠু উন্নয়ন পরিকল্পনায় ফের ঘুরে দাঁড়াতে পারে কলেজটি। রাব্বি আল রাহিদের প্রতিবেদন। একটা ক্লাসরুমের মধ্যে ফার্স্ট ইয়ারের ক্লাস হয়, সেকেন্ড ইয়ারের ক্লাস হয়, থার্ড ইয়ারের, ইভেন ফোর্থ ইয়ারের ক্লাস হয়। যদি এটা কোনো ক্লাসরুমের পর্যায়ে পড়ে না, এটা তো এখানে জাস্ট শুধু হাতে চলার জন্য বা ডরমেটরি টাইপের। 100 বছর আগের হলে আর কি সংস্কার বার করতে পারে? মৃত্যু ফাঁদের উপরে শুয়ে আছি, মানে ঘুমানোর সময় কখন কি হয়। নো thyself, নিজেকে জানো। গ্রিক দার্শনিক সক্রেটিসের এই মূল মঞ্চে চলা ঢাকা কলেজ যেন নিজেকেই হারিয়ে ফেলেছে। 184 বছরে অসংখ্য মেধা তৈরি করলেও এখন বার্ধক্যের ভারে নুয়ে পড়েছে ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ। বাইরে থেকে সুরম্য ফটক দেখা গেলেও ভেতরে অযত্ন আর জরাজীর্ণের ছাপ সর্বত্র। কলেজে বর্তমানে প্রায় 15,000 শিক্ষার্থী, 19টি বিভাগের মধ্যে প্রতিটি শ্রেণীকক্ষ সংকট। সপ্তাহে ক্লাস হয় মাত্র 2 দিন। ল্যাব রুমে আর সেমিনারে মাঝে মাঝে ক্লাস হয়। তো আমাদের বর্তমানে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, ক্লাসরুম সংকটের কারণে মোটামুটি আমাদের যে সিলেবাসটা থাকে সেটা শেষ হয় না। এমন পরিস্থিতিতে মাঝে মাঝে শিক্ষার্থীদের যেতে বলা হয় নতুন ভবনের 10 তলায়। প্রতিবর্ষে বিভাগগুলোতে যোগ হয় প্রায় 130-এর মতো শিক্ষার্থী। তবে কিছু ক্লাসরুমের ধারণ ক্ষমতা 30 বা 40-এর বেশি নয়। অধিকাংশ শিক্ষার্থী ক্লাস করেন দাঁড়িয়ে। ক্লাসরুম সংকট এতটাই তীব্র যে ভবনের বারান্দায় বেঞ্চ পেতে চলে ক্লাস। যেখানে আমরা হাঁটা চলার স্থান, সেইখানে বসে আমরা ক্লাসরুমে ক্লাস করতেছি। অন্য ব্যাচের যে ক্লাসমেটরা আছে ওরা এসে এখানে অপেক্ষা করে একটা ক্লাস শেষ হওয়ার পরে তারা ক্লাস করবে, এরকম। এমনকি কলেজের পুরনো মূল ভবনে রয়েছে বেশ কয়েকটি গ্যালারি, যার অবস্থাও খুবই জরাজীর্ণ। রয়েছে অপরিষ্কার টয়লেট, ভাঙা বেসিন, অপ্রতুল পানির ব্যবস্থা, সব মিলিয়ে যা ব্যবহার অনুপযোগী। সেমিনারে বই নেই, ল্যাবে পর্যাপ্ত উপকরণের অভাব, আর অধিকাংশ কম্পিউটারই নষ্ট। শিক্ষার্থীদের দাবি দাওয়া আদায়ে গঠিত হলেও নেতৃত্ব শূন্যতায় ব্যবহার হয় না ছাত্র সংসদ কার্যালয়ও। যদি আমাদের হল সুবিধাটা খুব ভালো থাকতো, তাহলে দেখা যেত যে আমাদের যে এখন কষ্ট করে মেসে থাকা লাগতেছে, এই মেস কষ্ট করে থাকা লাগতো না। আবাসন যে পরিমাণ প্রয়োজন, এটি কিন্তু কখনো হয়নি। বিগত সময় যে সরকার আসুক এবং কর্তৃপক্ষ যেই থাকুক, ঢাকা কলেজকে সবসময় অবহেলা করা হয়েছে। কলেজের সামনের বিশাল সীমানা প্রাচীরটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে হেলে আছে। নিচ থেকে সরে গেছে মাটিও। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। দেশের প্রত্যন্ত এলাকা থেকে অনেক মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন এই প্রতিষ্ঠান। ফলে তাদের ঢাকায় থাকার একমাত্র ভরসা আবাসিক হল।
যদিও শিক্ষার্থীর অনুপাতে নেই পর্যাপ্ত সিট। জানালেন ভূমিকম্পের সময় তাদের অভিজ্ঞতা। মেয়াদোত্তীর্ণ ভবনে থাকা এসব শিক্ষার্থীর দাবি হল সংস্কার নয়, বরং তারা চায় নতুন আবাসিক ভবন। মোট 8টি আবাসিক হলের মধ্যে নর্থ, সাউথ, ওয়েস্ট ইন্টারন্যাশনাল বেশি পুরনো। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ আখতারুজ্জামান ইলিয়াস হল। অনেকবারই হলটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়, কিন্তু দোতলায় ওঠার পথ বন্ধ রেখে নিচতলায় ঝুঁকি নিয়ে বসবাস করছেন শিক্ষার্থীরা। ভূমিকম্প হলে একদম কি পরিমাণ আতঙ্ক নিয়ে যে দৌড়ে বের হই, হ্যাঁ, এটা আসলে যখন হয় তখন বোঝা যায়। নতুন হল সংস্কারের তুলনায় নতুন হল হওয়াটা সবথেকে বেশি প্রয়োজন। অনেকটা অচল অবস্থায় একাডেমিক কার্যক্রম। এ নিয়ে অসহায় স্বীকারোক্তি ঢাকা কলেজ কর্তৃপক্ষের। শুধু সংস্কার নয়, পুনর্গঠনের প্রয়োজন অন্তত 200 থেকে 500 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের। ছাত্রদের আবাসন সমস্যা রইল সবসময় প্রকট। আবার আমরা জানি যে একটা ছাত্রাবাস বন্ধ হয়ে গেছে, ওখানে 10 তলা একটা ভবন আমরা চেয়েছি। এই কলেজটাকে আসলে উন্নয়নের জন্য যদি 200 বা 500 কোটি টাকার একটা রাখে, প্রকল্প নেয়, তাহলে কিন্তু হয়ে যায়। অধ্যক্ষ জানালেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা হলেও প্রক্রিয়াটি দীর্ঘসূত্রে গাঁথা। সরকার প্রস্তাবনা নিয়েছিল, কিন্তু আসলে এটার কোনো কাগজপত্র ছিল না। এখন সেইটা শিক্ষা মন্ত্রণালয়ে আছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদিত হলেই এটা ইয়েতে যাবে, প্ল্যানিংয়ে গেলে তারা একটা পাস করে ইমপ্লিমেন্টেশনের জন্য আবার শিক্ষাকে পাঠাবে। সেটা হলো শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাজটা করে। তো এটা এখনও আমি মনে করি যে বেশ যথেষ্ট সময় লাগবে। নগরবিদ আদিল মোহাম্মদ খান বলছেন, ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। হঠাৎ করে চাইলেই তো সবগুলো রিপ্লেস করাও কঠিন, কিন্তু এই ঝুঁকিপূর্ণ অবস্থায় যে বসবাস কন্টিনিউ করা, এটা তো আমাদের জন্য রিস্কি। অবশ্যই এগুলোকে নিয়ে সরকারের ত্বরিত একটা সিদ্ধান্তে আসা উচিত যে কোনটা আমরা রাখবো, কোনটা রেট্রোফিট করবো এবং কোনটা আমরা পুনরায় ভেঙে নতুন করে তৈরি করবো। 1841 সালে প্রতিষ্ঠিত এই কলেজ থেকে বেরিয়েছেন বহু রাষ্ট্রনায়ক, বিজ্ঞানী, শিক্ষাবিদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এই কলেজে পড়েছেন স্বাধীন বাংলা ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান, পড়েছেন ফজলে হাসান আবেদ এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো ব্যক্তিত্ব। ফলে রাজধানীর বুকে এমন একটি কলেজের সংকট সমাধানে প্রয়োজন সরকারের সদিচ্ছার। সেই অপেক্ষায় সাধারণ শিক্ষার্থীরা। রাব্বিয়াল রাহিদ, এখন, ঢাকা। গণভোটে জনগণের রায়কে সম্মান জানিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, যারা নিজেদের গণতন্ত্রে বিশ্বাসী বলে দাবি করে তাদের জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে এবং 70% মানুষের গণভোটের রায় নিশ্চিত করতে হবে। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের সময়েও পরিবহন খাতে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি, বরং তা আরও বেড়েছে। সরকারি দলের লোকজনই পরিবহন শ্রমিকদের হয়রানি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে প্রশ্ন তুলে বলেন, সরকারের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশনা থাকলে এইসব অনিয়ম কেন বন্ধ হচ্ছে না। সরিষার মধ্যে ভোট আছে, অতএব ভোট তাড়াতে পারবে না এই সরকার। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে হবে? আমরা দেখি তার ইশারায় সবকিছু চলে, তাহলে তার ইশারায় এটা বন্ধ হয় না কেন? ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন, তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষ মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এই সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন সংস্কার কমিশন 133টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই গ্রহণ করা হয়েছে জানান তিনি। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই
আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। জুলাই সনদের আলোকে সংস্কার এগিয়ে নিয়ে যেটাগুলো সংশোধন করা দরকার আমরা সেগুলো সংশোধন করব। রাজধানীর কাঁচা বাজারে নিত্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বমুখী। এক সপ্তাহের ব্যবধানে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম, যা বিক্রি হচ্ছে 340 থেকে 400 টাকা কেজিতে। এছাড়া চাল আর ডিমের বাজারেও দাম কিছুটা বেড়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের এমন দাম বাড়ায় বাড়তি চাপের মুখে সাধারণ মানুষ। বিস্তারিত ইমদাদুল আজাদের প্রতিবেদনে। কাঁচামরিচের ঝাঁঝে যেন দিশেহারা রাজধানীর কাঁচা বাজার। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে প্রতি কেজি কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে 340 থেকে 400 টাকা পর্যন্ত দরে। সরবরাহ ঘাটতির অজুহাতে হুট করে মরিচের এই দাম বৃদ্ধিতে বাজারে এসে রীতিমতো চমকে যাচ্ছেন ক্রেতারা। গত সপ্তাহ তুলনায় এই সপ্তাহ অনেক বেশি। গত সপ্তাহ ছিল 150, 160, আজকে চাইতেছে 320। 1500 টাকা পাল্লা আর খুচরা 320 টাকা। বর্ষার আগে আর এখন তফাৎ 50% বেড়ে গেছে। তরকারি যে কোনো তরকারি 70 টাকা 80 টাকা কেজি, সাধারণ মানুষ কিনে খাইতে পারতেছে না। কাঁচামরিচের ঝাঁঝের পর স্বস্তি নেই সবজির বাজারেও। হাত বাড়ালেই দেখা যায় দু একটি পদ ছাড়া প্রায় প্রতিটি সবজির কেজি এখন 70 টাকার উপরে। বাজারে সবচেয়ে বেশি চড়া বেগুন ও বরবটি, যা বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। আর বর্ষাকালীন সবজি কাঁকরোল কিংবা করলা 80 থেকে 90 টাকা। একমাত্র কাঁচা পেঁপে ছাড়া তুলনামূলক কম দামে মিলছে না অন্য কোনো সবজি। 70 টাকা নিচে কোনো তরকারি নাই, উপরে ছাড়া নিচে 70 টাকা নিচে। বেগুন আছে, বেগুন 100 টাকা, আপনার ঝিঙা আছে 60 টাকা 70 টাকা, পেঁপে আগের দামে আছে 30 টাকা। রান্নার এসব অনুষঙ্গের পাশাপাশি চড়া সুর ডিম ও চালের বাজারেও। কারওয়ান বাজারে ফার্মের মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে 48 টাকায়, আর ডজন নিলে দিতে হচ্ছে 140 থেকে 145 টাকা। অন্যদিকে বেড়েছে চিনিগুঁড়া চাল ও সরিষার তেলের দামও। প্যাকেট পোলাও চাল ছিল 190, এখন 230 টাকা। দাম বেশি খোলা পোলাও চাল ভালো মানটা ছিল 130-40, এখন 180 টাকা। দাম বেশি সরষের তেল, যে 5 লিটার সরষের তেল বিক্রি করছি আমরা 1050, এখন 1200 টাকা। মাসখানেক ধরে মুরগির দামও কিছুটা বাড়তি। খুচরা বাজারে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। ব্রয়লার 180 থেকে 190 টাকা কেজি, সোনালী 320 থেকে 340 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরু 750 থেকে 800, আর খাসির মাংস কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 1200 টাকা। আর আকাশ ছোঁয়া দাম দেশি মাছের বাজারেও। আকার ভেদে ইলিশ বিক্রি হচ্ছে 2000 থেকে 2500 টাকা কেজি দরে। সোনালী মুরগি গত সপ্তাহে ছিল আপনার 280, আর বর্তমানে 310। আর খুচরা বাজার বিক্রি হচ্ছে 330-40। মাছ কিনতে যেয়ে দেখলাম সেখানে অনেক বেশি দাম। ব্যবসায়ীরা সরবরাহ ঘাটতির চিরাচরিত দোহাই দিলেও সাধারণ ক্রেতাদের প্রশ্ন, বাজারের এই লাগামহীন দামের লাগাম টানবে কে? দ্রুত মাঠ পর্যায়ে কঠোর তদারকি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না গেলে কাঁচামরিচ আর সবজির এই বাড়তি উত্তাপ সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও অসহনীয় করে ফেলবে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। বর্ষা বাড়ার সঙ্গে সঙ্গে কুমিল্লায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত মাসে যেখানে আক্রান্ত হয়েছেন 192 জন, চলতি মাসে সেই সংখ্যা দ্বিগুণ। চিকিৎসকদের আশঙ্কা, আগস্ট-সেপ্টেম্বরে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয়, ডেঙ্গু এখন আর শুধু নগরীর রোগ নয়, ছড়িয়ে পড়ছে গ্রামেও। ফোরকান হোসেনের ছবিতে বিস্তারিত খালেদ সাইফুল্লাহর প্রতিবেদনে। বৃষ্টির জমে থাকা স্বচ্ছ পানিতে বাড়ছে এডিস মশার প্রজনন, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। কুমিল্লায় গত জুন মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 192 জন। চলতি মাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। ডেঙ্গুর বাহক এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। বাসাবাড়ির ফুলের টব, পরিত্যক্ত পাত্র, নির্মাণাধীন ভবনের পানি জমে থাকা অংশ থেকে শুরু করে ডাবের খোসা কিংবা প্লাস্টিকের পাত্র, যে কোনো ছোট জলাধারই হতে পারে এ মশার প্রজননস্থল। যেখানে গ্যারেজে গাড়ি ভগ্নাবশেষ থাকে, পরিত্যক্ত টায়ার থাকে, এগুলোতে আমরা ম্যাক্সিমাম সময় পাইতেছি। হঠাৎ একদিন আমার খুব তীব্র মাথা ব্যথা ছিল। আবার আমি তখন ভাবছিলাম যে হয়তো কোনো ঘুমের কারণে একটু ঘুমালে ঠিক হয়ে যাবে, পরে কিন্তু দেখলাম না, হয়নি। পরে রাতে কেঁপে কেঁপে জ্বর আসছিল আর কি। দিনে শুইলে তো আর মশারি টাঙানো হয় না।
শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও বাড়ছে এডিস মশার উপস্থিতি এবং ডেঙ্গু রোগী। তাই জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি বা রক্তপাতের মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। চিকিৎসকদের আশঙ্কা, বর্ষার বাকি সময়ে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এটা হচ্ছে যে এখন ডেঙ্গুর এই মাইগ্রেশনটা কিন্তু ওটা গ্রাম অঞ্চলে চলে গেছে, কিন্তু এই জন্য আরও সতর্ক হতে হবে। গ্রাম অঞ্চলে বিস্তারের জন্য অনেক বেশি পরিমাণে আছে, অপশনগুলো বেশি আছে। আমাদের ডেঙ্গু কর্নার বলেন, আমাদের ডাক্তারদের মধ্যে যারা আছেন, আমাদের যারা মিড লেভেলের ডক্টররা আছেন, সবাই কিন্তু একটা প্রস্তুতির মধ্যে আছে। যদি আমাদের রান্নাঘর সংক্রমণ যদি বেশি বাড়ে, সেটা আমরা মোকাবেলা করতে পারবো। এডিসের প্রজননস্থল ধ্বংস না হলে নতুন করে জন্ম নেবে মশা, বাড়বে সংক্রমণের ঝুঁকি। ডেঙ্গু নিয়ন্ত্রণে নগর জুড়ে মশক নিধন কার্যক্রম জোরদারের কথা বলছে সিটি কর্পোরেশন। আমাদের সকলকে সচেতন হতে হবে, কোথাও যেন পানি জমা না থাকে, কোনো টায়ারের মধ্যে বা কোনো টপের মধ্যে দীর্ঘদিন যেন পানি জমা না হয়ে থাকে। একটু আমাদের আঙ্গিনা, বাড়ি ঘর, আমাদের আশপাশ এলাকাগুলো যেন আমরা পরিষ্কার রাখি। শহর পেরিয়ে এখন গ্রামেও মিলছে এডিস মশার প্রজননস্থল। তাই শুধু সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রমের দিকে তাকিয়ে না থেকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার উপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। জানাবো আন্তর্জাতিক খবর। ভারতের মুম্বাইয়ের কাছে মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে একটি 4 তলা ভবন ধসে নিহত হয়েছেন কমপক্ষে 9 জন। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছেন অনেকেই, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীদের একটি দল। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে পাওয়ারলুম টাউনের বালাজিনগর এলাকায় কোহিনুর নামক এই ভবনের একটি অংশ ধসে পড়েছে। ভবনটির প্রতি তলায় 12টি করে মোট 48টি রুম ছিল, তবে ঠিক কী কারণে এটি ধসে পড়েছে তা জানা যায়নি। তবে ভবনটিতে মেরামতের কাজ চলছিল। এরই মধ্যে ভবনটিকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে 32 শ্রমিকের প্রাণহানি হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার এ বিষয়ে বিবৃতি দিয়েছেন প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এতে বলা হয়, তাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ওই খনিতে কাজ করছিল 36 শ্রমিক। বিস্ফোরণের পর এ পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। তারপরও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে উদ্ধারকারীদের দল। জানা গেছে, গত বৃহস্পতিবার প্রাদেশিক রাজধানী কোয়েটার নিকটবর্তী সোরাঞ্চের একটি কয়লা খনিতে ভয়াবহ এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, মিথেন গ্যাস জমে যাওয়ায় এই বিস্ফোরণ হয়েছে। সহিংসতায় 3 জন নিহতের পর নেপালের তেরাই অঞ্চলের কয়েকটি জেলায় চলছে অনির্দিষ্টকালের কারফিউ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জনগণের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। নির্বাচনে জিতে মার্চে ক্ষমতা গ্রহণের পর সচরাচর জনসম্মুখে না আসা বালেন্দ্র শাহ নীরবতা ভাঙেন বৃহস্পতিবার। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অস্থিরতার কালো মেঘ সরাতে দেশবাসীর সহযোগিতা চান তিনি। নাগরিকদের অনুরোধ করেন যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করার জন্য। ভারত সীমান্তের কাছে সুনসারি জেলায় গেল রোববার উত্তেজনার সূত্রপাত। পরে পরিস্থিতি সহিংস রূপ নিলে ভিড় ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে পুলিশ। এতে প্রাণ যায় 2 জনের। বৃহস্পতিবার পাশের সিরাহা জেলায় কারফিউ ভেঙে বিক্ষোভের সময় নিহত হয় আরেক ব্যক্তি। ঘটনা সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। গাজায় সম্পূর্ণ নিরস্ত্রীকরণের বিষয়ে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে বোর্ড অব পিস। এমনই তথ্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে পোস্টে কথা বলেন তিনি। ট্রাম্প আরও বলেন, নিরস্ত্রীকরণ সম্পন্ন হলেই ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। পাশাপাশি এই চুক্তির মধ্য দিয়ে একটি নতুন ফিলিস্তিনি সরকার দ্বারা গাজা শাসিত হওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও অভিহিত করেন তিনি। এদিকে চুক্তির সত্যতা স্বীকার করে হামাস বলছে, তারা শিগগিরই এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করবে। এদিকে চুক্তি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল।
এবারে খেলাধুলা প্রসঙ্গ। বিশ্বকাপ সহ ফিফার বড় টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। উয়েফার পর এবার ফিফার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মধ্য ও উত্তর আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফ। ফলে বিশ্ব ফুটবলে নতুন করে শুরু হয়েছে টানাপোড়েন। বিস্তারিত ফারহান ইহসানের প্রতিবেদনে। ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে $2000 কোটি মূল্যের একটি নতুন প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করেছে। প্রস্তাব অনুযায়ী এই প্রতিষ্ঠানের 20% শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। ফিফার দাবি, এর মাধ্যমে সদস্য দেশগুলোর উন্নয়ন অনুদান উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হবে। তবে এই পরিকল্পনার বিরোধিতা করেছে বিশ্বের অন্যতম শক্তিশালী 2 কনফেডারেশন। এর আগে উয়েফা জানিয়েছে, বিতর্কিত এই প্রস্তাব অনুমোদন পেলে ইউরোপের 55টি সদস্য দেশ বিশ্বকাপ সহ ফিফার সব প্রতিযোগিতা বর্জনের পথে হাঁটতে পারে। এবার কনকাকাফের 41টি সদস্য দেশের প্রতিনিধিরাও বৈঠক শেষে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। সংস্থাটির দাবি, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে, পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের জন্য অস্বাভাবিকভাবে কম সময় দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর যথাযথ পর্যালোচনাও হয়নি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, প্রস্তাব অনুমোদন হলে সদস্য দেশগুলোর জন্য উন্নয়ন অনুদান বাড়ানো হবে, তবে তা না হলে অনুদানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। আগামী 19 সেপ্টেম্বর ফিফার 211 সদস্য দেশের ভোটে নির্ধারিত হবে এই প্রস্তাবের ভবিষ্যৎ। তবে উয়েফার পর কনকাকাফের বিরোধিতায় বিতর্কিত পরিকল্পনাটি পাশ করানো এখন ফিফার জন্য আরও কঠিন। ফারহান ইহসান, এখন। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhontv।